প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে যতই নতুন কথা বলতে যাই, পুরনো কিছু উপমা না টানলে নতুন কথার ভিতরে ঢোকা যায় না। 5ই আগস্টের পরে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, A+B=91। অনেকেই আমার কাছে বলেছিলেন এটা কিসের সূত্র, কি? যারা সরাসরি জানতে চেয়েছিলেন বা ফেসবুকের মাধ্যমে আমি বলেছিলাম, A+B হচ্ছে আওয়ামী লীগ প্লাস বিএনপি এবং বিএনপি সমান সমান 91, মানে 91 সাল। এরশাদ যখন দেশের উন্নয়নে গভীরভাবে মনোনিবেশ করেছেন, ঘুষ, দুর্নীতি, সরকারি উন্নয়নের বরাদ্দ থেকে ভাগ বাটোয়ারা এসব বন্ধ করার চেষ্টা করছেন। অন্যদিকে ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে ছাত্র রাজনীতি যখন বন্ধ করে দিলেন, যে প্রকৃতপক্ষে দেশের জন্য নিবেদিত হওয়ার চেষ্টা করলেন, তখনই আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলে কিন্তু একত্রিত হয়ে গেল। তারা তাদের ভাগ্যাকাশে ঘন মেঘের ছায়া, অর্থাৎ এই যে রাজনীতির নামে লুটতরাজ, উন্নয়নের অংশ ভাগ বাটোয়ারা, নিজেদের কমিশন, এসব তো বন্ধ হয়ে যাচ্ছে। রাজনীতি নিয়ে যারা ব্যবসা করে তারা কি করবে, কি করে চলবে? এই তাদের পথ বন্ধ হওয়া দেখেই এই দুই দল কিন্তু এক হয়ে এরশাদের পতন ত্বরান্বিত করেছিলেন। ঠিক আমিও 5ই আগস্টের পরে অনেকেই বলছিলেন নতুন রাজনৈতিক সংগঠন হবে বা অন্য কিছু হবে, তখন আমি বলেছিলাম যে না, এদেশের বড় দুইটি দল, অর্থাৎ বড় দুইটি দল জনগণকে আষ্টে পৃষ্ঠে, মানে এমন কোনো জাতি গোষ্ঠী, এমন কোনো সম্প্রদায় নাই যে এই বড় দুইটি দল তাদের অঙ্গ সংগঠন করে তাদেরকেও তাদের দলের আওতাভুক্ত করে আনেনি। আর কোনো লোক এদেশে অবশিষ্ট আছে রাজনীতির বাইরে, বিশেষ করে এই বড় দুইটি দলের বাইরে, এদের থেকে বের করে আনে, জনগণকে বের করে নিয়ে আসে নূতন সংগঠন করা আদতেও কতটুকুন সম্ভব সময় বলে দেবে, এবং সময় আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। ফখরুল বেশ জোরসোরেই নির্বাচন করে চিল্লানোর পরেও অনির্বাচিত সরকার যে কোনো নির্বাচিত সরকারের চেয়ে খারাপ, অথবা সরকারের ভিতর থেকেই দল গঠনের চেষ্টা চলছে, কথা বলা শুরু হয়ে গেছে। এবং নাহিদও বলছেন এর ইঙ্গিত হলো 1-11 মতো পরিস্থিতি, অর্থাৎ জনগণকে নিজেদের মধ্যে একেবারে সামনাসামনি করে দাঁড় করিয়ে দেওয়া। এখন বর্তমান অন্তর্বর্তী সরকার, এটা কিন্তু আগের মতো তত্ত্বাবধায়ক সরকার না। আমাদের জানি না এরা এত জ্ঞানী লোক, তারপরেও কেন আলাদা করতে পারছে না, নাকি আমার বুঝতে ভুল হয়। অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার যে আলাদা জিনিস। তত্ত্বাবধায়ক সরকারগুলো শুধু নির্বাচনের জন্য, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আর একটি সরকার আসার মাঝামাঝি, এটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়। যতদিন না যে উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, ওই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত ততদিন ওই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। এই উদ্দেশ্য নিয়েই তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত। এখন এত তাড়াহুড়ো কেন নির্বাচনের জন্য বিএনপির, এবং বিএনপি কেন কোলঠাসা হয়ে পড়ছে? নাকি বিএনপির ভিতরে অন্য কোনো ভয়? আমি অল্প একটু কথা বলি। যখন চারদিক থেকে শোরগোল শুরু হলো, এক স্বৈরাশাসক যাবার পর আরেক স্বৈরাশাসক যেন এসে দখলদারিত্ব করতে না পারে, তখন কিন্তু বিএনপি কথা বলে নাই। কিন্তু আমি বলছিলাম যে বিএনপি অন্য কোনো দুর্নাম বলুক, যাই বলুক, অন্য কোনো দুর্নাম বলতেও ম্যাডাম খালেদা জিয়া যে বিষয়টা নিয়ে এই 14-15 বছর জেলে, সেটাও কিন্তু এখন ভুয়া প্রমাণিত হলো এবং সেটা খালাস হলো। তার মানে বিএনপির নামে যে মামলাগুলো হয়েছিল এগুলো রাজনৈতিক মামলা,
কিন্তু স্বৈরা শাসক হিসাবে এরশাদ যেমন পরিচিত হয়েছিলেন, স্বৈরা শাসক এরশাদ, বিএনপি কিন্তু স্বৈরা শাসক নয়। বিএনপি এরশাদের জিয়াউর রহমানের সময় একটি গণতান্ত্রিক দল হিসাবে পরিচিত ছিলেন। ম্যাডাম খালেদা জিয়াও গণতন্ত্রের জন্য তিনি বারবার মানুষের সুখ, শান্তি এবং নিরাপত্তার জন্যই নিজের থেকেই শরীরের স্পেস করে দিয়েছেন, জায়গা করে দিয়েছেন গণতন্ত্রকামী মানুষের জন্য। অর্থাৎ বিএনপি কিন্তু স্বৈরা শাসক নয়, তাদের নামে অন্য কোনো যেটা যে যাই বলুক, বিএনপি স্বৈরা শাসক নয়। অর্থাৎ বিএনপি তখনই যদি এখন যেমন বলে যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি, এখন বলতেছে তারা টেনে নিচ্ছে তাদের ঘাড়ে, যে আমাদেরকে হয়তো বলতেছে, এটাও তাদেরকে স্লিপ করার জায়গা ছিল, স্লিপ করতে পারে নাই। তারা নিজেদের এই কথাটা তারা নিজেদের ঘাড়ে টেনে নিল। আবার স্বৈরা শাসক যখন বলল তখনও নীরব থেকে তখনও এই কথাটাই তাদের দলের দিকেই কিন্তু ইঙ্গিত করা হয়েছিল। এখন কথা হচ্ছে আলাদা কি, আমরা দূরের থেকে যদি পরিচিত করাই, দুইটা গরু, একটা সাদা একটা কালো, আমরা দূরের থেকে যদি পরিচিত করাই, ওইটা একটা সাদা গরু, ওইটা একটা কালো গরু। যদি সাদা বা কালো দুইটা মিলে যায় তখন কিন্তু তৃতীয় আর একটা গরুর উদ্ভব ঘটবে, সেই গরুটা হবে পাকড়া, যে একটা পাকড়া গরু, সাদা কালো। এই পাকড়া গরুর সৃষ্টি হতে যাচ্ছে কেন? আমলীগের সাথে বিএনপির রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক পরিমণ্ডল, রাজনৈতিক সংগঠনের কনস্টিটিউশন বা সংবিধানের যে আলাদা বৈচিত্র্য, আলাদা চরিত্র, এটা প্রকাশ করতে বিএনপি ব্যর্থ হয়েছে। বরং বিএনপি এমন একটা রূপই ধারণ করল যে পুরা আমলীগের চরিত্রের ভিতরে পুরাপুরি মিশে গেল। অর্থাৎ আমলীগের বিরুদ্ধে 15 বছরে তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল, 5ই আগস্ট তো তারই প্রতিফলন। এবং 5ই আগস্টের পরে জাতি, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ কি চেয়েছিল? বাংলাদেশে যেন এই রকমের আর কোনো স্বৈরাশাসকের উৎপত্তি না ঘটে। বিএনপি তো স্বৈরাশাসক নয়, তাদের এই সংস্কারের ভিতরে আপত্তি, আমলীগের কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য যতগুলো পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার নিতে গেছে, সমস্ত জায়গায় বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে আমলীগের মতো নিজেদের একটা প্রতিপক্ষ মনে করছে। অন্যদিকে আমলীগের একবারে তারা কোলের ভিতরে ঢুকে গেল, তাদের চরিত্র হারা হয়ে গেল। তারা তাদের নীতি, নৈতিকতা, দলীয় কনস্টিটিউশন, দলের আদর্শ সমস্ত কিছুই জলাঞ্জলি দিয়ে তারা যেন আমলীগ আর তাদের চরিত্র এক করে নিল, এক করে ফেলল। এখন আমি যে কনস্টিটিউশন বা সংবিধানের কথা বলি, সংবিধান সংস্কার হচ্ছে, কোথায় হচ্ছে, কি হচ্ছে সেটা পরের কথা। সংবিধানে যা ছিল, রাজনৈতিক দলগুলো কি কখনো সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা করার পথে হেঁটেছে? বিগত 15 বছর এটা কি সংবিধানের ভিতরে থেকে রাষ্ট্র পরিচালিত হয়েছে, নাকি ব্যক্তি বিশেষে রাষ্ট্র পরিচালিত হয়েছে? সম্পূর্ণ ব্যক্তি বিশেষে বাইরের ইঙ্গিতে প্রতিশোধমূলক রাজনৈতিক পরিমণ্ডলী একটা পরিবেশ গঠন করে গঠিত হয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। আমরা সংবিধানের বাইরে, সংবিধানে কি লেখা থাকলো কি থাকলো না, এটা কি কোনো রাজনৈতিক দল কখনো তোয়াক্কা করে রাষ্ট্র পরিচালনা করে? একজন সরকারি কর্মকর্তা, তার যে নির্দেশিকা থাকে, এসওপি, স্ট্যান্ডার্ড অর্ডার প্রসিডিউর, তার পদবীর, তার অবস্থানে থেকে তার যে নীতিমালা, সে কী কী করতে পারবে, কী কী করতে পারবে না, প্রত্যেকটি অফিসারেরই বা কর্মকর্তাই হোক বা মন্ত্রী হোক, যেই হোক, সবার জন্য একটি কর্ম নির্দেশিকা থাকে। কিন্তু বাংলাদেশে যে যেখানেই আমলা থেকে শুরু করে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান যে যাই বলেন, সে তার ওই কর্ম নির্দেশিকার ভিতরে কতটুকু, কত অংশ, এক অংশও কি থাকে? একটি অংশ। এই যে রাজনীতির যে পটভূমিকা,
আমাদের চারপাশেই দেশ, বিশ্বময় দেশ, কিন্তু আরও আছে, বাংলাদেশের থেকে খারাপ দৃষ্টান্ত হওয়া দেশও আছে। কিন্তু স্বাধীনতার পরে সুন্দর মনমানসিকতার, মানবিকতার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়ে রাষ্ট্রের গঠনে, রাষ্ট্রের উন্নয়নমূলক কোনো রাজনৈতিক সংগঠন কেন গড়ে উঠল না? কেন সেই আবহ এদেশের রাজনীতির ভিতরে তৈরি হলো না? অর্থাৎ রাজনীতি নিয়ে, রাষ্ট্রীয় অর্থ নিয়ে, এদেশের জনগণকে নিয়ে যে রাজনীতির নামে ভুয়া লাইসেন্স করে দেশকে প্রজেক্টের মতো ব্যবহার করে রাজনৈতিক যে খায়েশ কিছু উচ্চাভিলাষী মানুষ সেটা যে উপভোগ করেছে, এটা হয়তো জনগণের অজ্ঞতার কারণে। আজ যদি সেই জনগণ বুঝতে পারে যে তারা রাজনৈতিক দলের কাছে এবং এই সব ভুয়া রাজনৈতিক সংগঠনের কাছে দেশ পরিচালিত হয়ে তারা প্রতারিত হয়েছে, তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, তারা যদি সঠিকভাবে সঠিক রাজনৈতিক দল গঠনের প্রয়াসে তারা রাষ্ট্র গঠন এবং নিজেদেরকে নিরাপদ, সন্তানদের নিরাপদ, অর্থনৈতিক নিরাপদ, রাষ্ট্রীয় নিরাপদ, সামাজিক সুরক্ষা সমস্ত কিছু বিবেচনায় রেখে একটি সুন্দর মানবিক দল গঠন করে তাদের হাতে রাষ্ট্রকে ন্যস্ত করতে দিতে চায়। এইসব লুটেরার নামে যেসব রাজনৈতিক সংগঠনগুলো তৈরি হয়েছে, তাদের ক্ষমতা প্রদর্শন তারা তো করবেই। তারা এইটা নিয়েই ব্যবসা বাণিজ্য এবং ভোগ বিলাসিতায় মত্ত ছিল। তারা নিজেদেরকে রাষ্ট্রের এক একজন মহানায়ক, মহাচরিত্রে তাদেরকে উপস্থাপিত করতে পেরেছিল। সেই জায়গা থেকে তো বের হয়ে আসা নূতন ইয়াং জেনারেশন, বর্তমান সময়ের প্রজন্ম যে ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে পুরাতনদের সাথে, তাদের তো একটি দ্বন্দ্বের সৃষ্টি হবেই। এক আকারের পটভূমি ছিল একটা, সেটা ছিল দুই কুকুরের মারামারি। একই চরিত্রের দুইটি কুকুরের মারামারির চরিত্র ছিল ১-১১। জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য, কিন্তু মূলত দুইটি বড় হিংস্র, হায়না, চরিত্রহীন রাজনৈতিক সংগঠনের দ্বন্দ্ব ছিল। কিন্তু এবার যেটা হবে, এবার যদি ১-১১ মতো পটভূমি সৃষ্টি হয়, এটা কুকুরে কুকুরে লড়াই হবে না, এটা কুকুর এবং সাধুর সাথে লড়াই হবে। যে সাধুরা চাচ্ছে দুর্নীতিবাজ, ঠকবাজ, প্রতারণাবাজ, রাজনীতির নামে ব্যবসা, রাষ্ট্রকে নিয়ে ব্যবসা, উন্নয়নকে নিয়ে ব্যবসা, পদ পদবি, নাগরিক সুবিধা নিয়ে ব্যবসা, স্বাস্থ্য নিয়ে ব্যবসা, শিক্ষা নিয়ে ব্যবসা, এর বিরুদ্ধে নূতন প্রজন্ম যে একটি সুন্দর সুনাগরিক গঠনের, সর্বময় দেশ উন্নয়নের পক্ষে রাজনৈতিক দল গঠিত হোক এবং তারা দেশের দায়িত্ব নিক, তাদের হাতে দেশ পরিচালিত হোক। এরা আর সেই অতীতের ভোগবিলাসিতায় মত্ত থাকা মদের আসরে মতো নেশাগ্রস্ত রাজনৈতিক দলের সাথে এদের একটি বড় ধরনের দ্বন্দ্ব হবেই। এবং এই দ্বন্দ্বে যদি বিএনপি কোন পক্ষ নেবে, তারেক জিয়ার যে মনোভাব, সেই মনোভাবের পক্ষে যদি দল থাকে, তাহলে বর্তমান প্রজন্মের পক্ষেই থাকবে দল। আর যদি ফখরুল এবং ফখরুল গং, ওই বজলুর, হারুনুর রশিদ, রিজভিদের যে কথাবার্তা বর্তমানে হয়েছে, এরা যদি এভাবেই থেকে যায়, বিএনপিতে থাকলে বিএনপিতে ক্ষতিগ্রস্ত হবে এবং রাষ্ট্রে এরা যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এবং আমি আশা করি বিএনপির বোধোদয় হবে এবং বিএনপি পুরনো খাস থেকে আওয়ামী লীগের পরিমণ্ডল, খোয়ার বলে, গরু খোয়ারে ঢোকে না, সেই আওয়ামী লীগের খোয়ার থেকে যদি বের হইতে না পারে, বিএনপি জাতীয় পার্টির মতো, এরশাদের পার্টির মতো নিঃশেষের দ্বার প্রান্তে চলে যাবে।
অতএব আমি জিয়াউর রহমানের সাথে অনেক পিছ দৌড়াইছি ছোটোবেলায়। ম্যাডাম খালেদা জিয়ার খুব কাছের, তার তার না কিন্তু তার পরিবারের কাছে একটা সময় কাটিয়েছি। তারেক রহমানের সাথে একটি সময় কাটিয়েছি। আমি বলেছি যে এইটা একটি এত সুন্দর পরিবার, এত উদার মনের একটি পরিবার, জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া, তারেক রহমান, এদেরকে নিয়ে যারা ব্যবসা করে লাভবান হয়েছেন তারা প্রতারক, তারা ঠকবাজ। কিন্তু এই তিনজন মানুষ, বাংলাদেশের যদি কোনো সৎ ব্যক্তিত্ব থাকে, এই তিনজন মানুষ অত্যন্ত সৎ এবং একটি সভ্য স্বনামধন্য পরিবারের। এদেরকে ব্যবহার করে বিএনপি যারা এখনও লাভবানের পথে আছেন, হয় তাদের থেকে বের হয়ে যান। তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল, তাদের মতো করে দলটাকে পরিচালনা করার সুযোগ দেন। আর যদি তা না পারেন, আপনারা আপনাদের মতো করে দল তৈরি করে নিয়ে বিএনপিকে মুক্তি দিন। না হলে নাহিদ যেটা বলছে, ১/১১ মতো পরিস্থিতি হবে। এই জনগণকে যাদের সামনে দাঁড় করিয়ে দেবেন, বড় একটি দল কিন্তু ইতিমধ্যেই আপনাদের থেকে দূরে সরে আসছে। তারেক জিয়ার সাথে আছে, কিন্তু ফখরুল গণদের থেকে বেশ দূরে দলের অভ্যন্তরে বিভাজন সৃষ্টি হয়েছে। আপনারা যে সিদ্ধান্ত নেবেন খুব দ্রুত জনগণকে, বিএনপিকে সেটা জানান। না হলে ১/১১ পরিস্থিতির খুব বেশি দূরে নেই এবং এটায় ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। আসসালামু আলাইকুম।